বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ডিবি হারুনের বাতের হোটেল এবং ছাত্র সমন্বয়কদের বাতের হোটেলের বিষয়। যে দেখেন, আমরা জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে ছাত্রদেরকে নিয়েছিলেন। ডিবি হারুন ছাত্রদেরকে ভাত খাওয়াইছিলেন এবং আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। আর ছাত্র সমন্বয়কদের বাতের হোটেলে নির্মমভাবে একজন অসহায় ছাত্র তাফাজ্জলকে জীবন দিতে হয়েছিল। এই দুইয়ের পার্থক্য হলো আজকে এই বিষয়ে আলোচনা করব। কারণ এই যে অ্যাডনর্মাল একটি প্রতিবন্ধী ছাত্র তাফাজ্জল, নিরীহ একটি ছাত্র তাফাজ্জল হোসেন, তাকে ছাত্র সমন্বয়করা মিথ্যে অপবাদ দিয়ে মারধর করেছিল। সে ক্লান্ত হয়েছিল, অনেক ক্ষুধার্ত হয়েছিল। ক্ষুধার তাড়নায় সে ভাত খেতে চেয়েছিল। তারা এই ছাত্ররা তাফাজ্জলকে হোটেলে ভাত খাওয়ানোর শেষে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। তাই আজকে আমরা দেখতে পেলাম যে আসলে আইন আইনেই, প্রশাসন প্রশাসনী, আর দেশবিরোধী চক্রান্তকারী দেশবিরোধী চক্রান্তকারী কখনোই সফলতার কিছু অর্জন করতে পারে না এবং জাতিকে ভালো কিছু দিতেও পারে না। যেমন ডিবি হারুন ছাত্র সমন্বয়কদেরকে নিয়েছিলেন, তাদেরকে বুঝিয়েছিলেন এবং খাওয়া দাওয়া করিয়েছিলেন। তারপর তাদেরকে ছেড়েও দিয়েছিলেন। কিন্তু তারা সেখান থেকে আসার পরে তারা আরও ব্যাগত হয়েছেন, মিথ্যে বলেছেন, জনগণকে, সাধারণ ছাত্র জনতাকে উস্কে দিয়েছেন, আন্দোলন ব্যাগত করেছেন। আর এই ছাত্র সমন্বয়করাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নিরীহ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন হোটেলে ভাত খাওয়ানোর পরে। তাই এগুলো আমি আমার দেশের বিশ্বের মানবতা সংস্থার কাছে তুলে ধরছি। বিশ্ব আন্তর্জাতিক যে মানবতা সংস্থা আছে, তাদের কাছে এগুলা আমি তুলে ধরছি। আশা করি তারা এগুলো সঠিক তদন্ত নেবেন, সঠিক পদক্ষেপ নেবেন। আমরা আজও কি এই তাফাজ্জলের হত্যার বিচার পেয়েছি? বিচার পাই নাই। এই তাফাজ্জলকে নির্মমভাবে হত্যা করা হইল, পিটিয়ে। তার বিচার কি হলো? আদৌ পর্যন্ত আমরা সেই বিচার দেখতে পেলাম না। আসলে কি রায় আসলো বা কি হলো, আজ সেটা ধামাচাপা পড়ে যাচ্ছে। আজ আর কেউ সেই তাফাজ্জলের হত্যার বিষয় কথা বলে না। এইভাবে এই তাফাজ্জলের মতো আরও কত ছাত্রকে জীবন দিতে হয়েছে বা দিতে হবে আমরা জানি না। এইভাবে যদি একের পর এক নিরীহ ছাত্রদেরকে জীবন দিতে হয় এই সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে, আর দেশে মব জাস্টিস, মব ভাইলেন্স সৃষ্টি করে এই সমস্ত হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়, তাহলে এই জাতি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। অনিবার্য এই জাতিকে নির্মম পরিস্থিতি ধ্বংসের দিকে ঝুঁকতে হবে।
আমাদেরকে এই ধ্বংসযজ্ঞ থেকে উঠে আসতে হলে এই দেশের জাতিকে, সমস্ত রাজনৈতিক দলকে স্বচ্ছতাভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই দেশের সাধারণ জনগণকে নিয়ে এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখিয়ে দিতে হবে। তাদের বিরুদ্ধে মাঠে নামতে হবে, রাজপথে আসতে হবে এবং কথা বলতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আসলে কি, একটা দেশে যখন আইনের শাসন না থাকে প্রতিষ্ঠিত, আইনের শাসন যদি দুর্বল হয়ে যায়, মব জাস্টিস যদি তৈরি হয়ে যায়, তখন সেই জাতি অন্ধকারের দিকে চলে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। সেই জাতি উন্নতর দিকে আর যেতে পারে না, উন্নত হতে পারে না। একটা জাতি উন্নত না হলেই ভালো কিছু করা সম্ভব হয় না। আজকে দেখেন, সাধারণত একটা জিনিসই দেখেন যে যদি মানুষের আয় কম থাকে, এরপরে যদি কোনো মানুষ কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে যায়, সেই মানুষটিকে যদি আবারও তার উপর চাপ প্রয়োগ করা হয়, তাহলে সেই মানুষটি কি করার থাকে? হয় তাকে আত্মহত্যা করতে হয়, আর না হয় তাকে পালিয়ে যেতে হয়। দুইটার একটা রাস্তা তাকে খুঁজে নিতে হয় জীবন বাঁচাতে হলে বা এই জুলুম অত্যাচার থেকে বাঁচতে হলে। এই দুইটা একটা রাস্তা বাছা নিতে হয়। ঠিক এরকমই একটা জাতি যখন আইনি শাসন না থাকে, মব ভাইলেন্স সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু ওই জাতি হয় ধ্বংসের দিকে যাইতে হয়, হয় মব ভাইলেন্স করে চলতে হয়, আর না হয় তাদের আত্মঘাতী নীতিতে চলতে হয়, তাদেরকে নির্জীব হয়ে যেতে হয়, আর না হয় রাজপথে নামতে হয়, প্রতিবাদ করতে হয়। এই দুইটাই পথ। তাই ঠিক এখন আমাদের বর্তমান যেই পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি অনুসারে আমাদেরকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। আজকে দেখেন, যেটুকু আমরা জানি বুঝি যে একজন নির্বাচন কমিশনারের আইনি কোনো জটিলতা থাকে না, দায়বদ্ধতা থাকে না। কারণ একটি নির্বাচন কমিশন একটি সরকারের অধীনেই নির্বাচন পরিচালনা করে। আর সেই নির্বাচনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হয় সেটা সরকারকে বহন করতে হয়। এখানে নির্বাচন কমিশনারের কোনো দায়বদ্ধতা থাকে না। কারণ নির্বাচন কমিশন বানানো হয় সমাজের সুশীল কিছু ব্যক্তিদেরকে, কারণ তারা শুধু নির্বাচনটা পরিচালনা করে। কিছু আইন আছে, সেই আইন মোতাবেক, কিন্তু সরকারের অধীনে। আর আজকে দেখেন, আমরা দেখেছি এর আগে জামাতপন্থীরা মুক্তিযোদ্ধা কালুভাইকে জুতার মালা পরিয়েছে এবং এই মুক্তিযুদ্ধকে অসম্মানিত করেছে, সকল মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করেছে। কিন্তু আবারও আমরা দেখতে পেলাম যে এটিএম নুরুল হুদাকে যে জনতা নামে যে চক্রান্তকারীরা, দেশবিরোধী চক্রান্তকারীরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এবং তার গলায় জুতার মালা পরিয়েছে। কারণ এই যে আবারও আমরা দেখতে পেলাম যে দ্বিতীয়বারও এই দেশে মুক্তিযোদ্ধাকে
মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হলো জুতার মালা দিয়ে। আসলে আর আমার মনে হয় দেশের জনগণ আপনাদের আর বোঝার বাকি নাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, উনি মক ভায়োলেন্স সৃষ্টি করে রাখতে চান, ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, এই দেশের ৭১-এর স্বাধীনতার চেতনাকে উনি কবর দিতে চান এবং দেশের ইতিহাসকে মুছতে চান। সকল মুক্তিযোদ্ধাকে উনি নৃশংস করতে চান। এটা আমার মনে হয় আর এই দেশের জনগণের বোঝার বাকি নাই। আশা করি আমি দেশের জনগণের কাছে আশা করি আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হবেন এবং আওয়ামী লীগের পাশে দাঁড়াবেন, এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমি চাই দেশটা ভালো চলুক, দেশের মানুষ শান্তিতে থাকুক। আমরা একটা সুষ্ঠু সমাজ চাই, আমরা একটা সুষ্ঠু দেশ চাই, সুষ্ঠু জাতি চাই। আমরা আমাদের দেশে কোনো সংঘাত সংগ্রাম, কোনো মব জাস্টিস, কোনো মক ভায়োলেন্স আমরা এগুলো চাই না। আমরা চাই একে অপরের সাথে সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকতে। আমরা বিগত যেই সময়গুলো গেছে আমরা যেইভাবে ভালো শান্তিতে ছিলাম, নিরাপদে ছিলাম, আমরা সেই নিরাপদে আবার ফিরে আসতে চাই। এই জন্য দেশ ও জাতির কাছে আমি আবদার করছি, আহ্বান করছি, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে, শেখ হাসিনার পাশে দাঁড়ান, দেশে শান্তি ফিরিয়ে আনেন, দেশটাকে বাঁচান। এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আবারও দেশ ও জাতির কাছে ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের ভুলগুলো সংশোধন করার আমাদেরকে সুযোগ দেন। কারণ আমাদের সবচেয়ে বড় ব্যর্থতাই ছিল যে আমরা এই জুলাই আগস্টের আন্দোলনে এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আমরা শনাক্ত করতে পারি নাই, তাদেরকে চিনতে পারি নাই। আমাদের গোয়েন্দা সংস্থার সবচেয়ে বড় দুর্বলতা এখানেই ছিল। সেই ব্যর্থতার জন্য দেশ ও জাতির কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আবারও আমি ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, ক্ষমা করে দেন, আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন, দেশ পরিচালনা করার সুযোগ দেন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার সুযোগ দেন। অবশ্যই আপনারা জনগণ যদি আমাদের আওয়ামী লীগের পাশে দাঁড়ান, আমাদেরকে সহায়তা করেন, আমরা অবশ্যই এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আইনের আওতায় আনব এবং এই জুলাই আগস্টে এই ছাত্র পুলিশ জনতা সহ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা তাদের সঠিক বিচার অবশ্যই করব, শহীদদের সঠিক বিচার করব, মূল্যায়নও করব এবং যারা আহত আছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থাও আমরা অবশ্যই করব। আজকে তো একটা কথা মনে রাখবেন, আবারও বলছি দেশ ও বিশ্ববাসীকে, এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ, এই দেশ ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, এই দেশ ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত হওয়া স্বাধীন বাংলাদেশ, এই দেশ মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার আমাকে সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। সারা বিশ্বে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হবে আবারও ইনশাআল্লাহ।